আজকের এই বিশ্লেষণে আমরা শুধু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবব। এখানে কে জিতছে, কে হারছে বা কতগুলো মিসাইল চালাচালি হলো, এসব কোনো আলোচনার বিষয় নয়। আসল প্রশ্নটা হলো, আমেরিকা কি আসলেই এই যুদ্ধটা থামাতে পারবে? মানে ওরা কি একটা যুদ্ধ বিরতিতে যেতে পারবে, কিংবা পিছু হটতে? আদৌ কি এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? আর সত্যি বলতে, যখন এটা বিশ্লেষণ করা হয়, উত্তরটা বেশ অস্বস্তিকর। মনে হচ্ছে আমেরিকা একটা ফাঁদে আটকা পড়েছে, এমন একটা অবস্থায় আটকে গেছে যেখান থেকে না পারছে এগোতে, না পারছে পেছাতে। চলুন একটু ভেঙে দেখি কেন এমনটা বলা হচ্ছে। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা বোঝা দরকার সেটা হলো, এই ধরনের যুদ্ধের না একটা নিজস্ব গতি তৈরি হয়ে যায়। মানে যুদ্ধ একবার শুরু হলে সেটার নিজস্ব একটা শক্তি আর যুক্তি তৈরি হয়। তখন আর পলিটিশিয়ান বা জেনারেলরা যুদ্ধকে কন্ট্রোল করে না, বরং যুদ্ধই তাদের কন্ট্রোল করা শুরু করে। সবচেয়ে ভালো উদাহরণ হলো ইউক্রেন। যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু দুই পক্ষই বুঝেছিল যে আলোচনা করে সমাধান করা সম্ভব। কিন্তু তারপরও দেখুন, যুদ্ধটা চলছে তো চলছেই, কারণ এটা এখন নিজের গতিতে এগোচ্ছে। কেন এমন হয়? কারণটা খুব সোজা। যুদ্ধ থামাতে হলে কোনো এক পক্ষকে এমন কিছু মেনে নিতে হয় যা রাজনৈতিকভাবে খুব কঠিন, যেমন পরাজয়, অপমান আর এমন সব শর্ত যা মেনে নেওয়া প্রায় অসম্ভব। আর বেশিরভাগ নেতাই এটা করতে পারেন না। ইরান সংঘাতও ঠিক একই দিকে যেতে পারে। কিন্তু ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন যুদ্ধবিরতির কথা আসে, আর এখানেই আমরা প্রথম ফাঁদটা দেখতে পাই। ব্যাপারটা ভাবুন একবার, আমেরিকা যদি আজকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়, তারও হয়তো তারা এটা করতে পারবে না। কারণ ইরান তখন যে শর্তগুলো দেবে, সেগুলো আমেরিকার জন্য রীতিমতো ধ্বংসাত্মক হতে পারে। ধরুন আমেরিকা আলোচনার টেবিলে বসল। ইরান তখন বলবে, আচ্ছা, যুদ্ধ থামানো যেতে পারে, কিন্তু আমাদের দুটো বড় শর্ত আছে। এক, আপনাদের নিষেধাজ্ঞার কারণে আমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য প্রায় $1 ট্রিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। আর দুই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের মধ্যপ্রাচ্য থেকে সমস্ত সৈন্য আর সামরিক ঘাঁটি পুরোপুরি সরিয়ে নিতে হবে, পার্মানেন্টলি। শুনতে হয়তো খুব একটা বড় ব্যাপার মনে হচ্ছে না, তাই না? কিন্তু এর পেছনের প্রভাবটা বিশাল। আমেরিকা যদি সত্যি ওখান থেকে সরে আসে, তাহলে এমন একটা চেন রিয়াকশন শুরু হবে যা আমেরিকার অর্থনীতি আর গ্লোবাল পাওয়ারের জন্য ভয়ঙ্কর হতে পারে। প্রথমত, আমেরিকার সুরক্ষা ছাড়া সৌদি আরব বা ইউএইর মতো দেশগুলো ইরানের প্রভাবের নিচে চলে আসবে। দ্বিতীয়ত, পেট্রোডলার সিস্টেমটা ভেঙে পড়বে, কারণ তখন তেলের দাম $8 হবে না। এরপর কি হবে? জাপান আর দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য নিজেরাই পারমাণবিক অস্ত্র বানাতে শুরু করবে। এমনকি ইউরোপও হয়তো রাশিয়ার সঙ্গে একটা বোঝাপড়ায় চলে আসবে, আর তাতে ন্যাটো দুর্বল হয়ে পড়বে। আর এই সব কিছুর ফল হবে একটাই, বিশ্বজুড়ে মার্কিন ডলার তার ক্ষমতা হারাবে। আর এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় পেট্রোডলার সিস্টেমের পতন কতটা ভয়ঙ্কর হতে পারে। আমেরিকার জাতীয় ঋণ প্রায় $39 ট্রিলিয়ন। পুরো পেট্রোডলার সিস্টেমটাই এই এনর্ম ঋণকে সাপোর্ট দিয়ে রেখেছে। যদি এটা ভেঙে যায়, তাহলে ভাবুন একবার আমেরিকার অর্থনীতির কি অবস্থা হবে। তাহলে দেখা যাচ্ছে আলোচনার রাস্তাটা একরকম বন্ধ। তাহলে আমেরিকার হাতে আর কি অপশন থাকে? যুদ্ধটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, তাই না? কিন্তু এটাও আরেকটা ফাঁদ। তাত্ত্বিকভাবে ইরানের তেলের রপ্তানি পয়েন্টগুলো দখল করে নেওয়া একটা ভালো আইডিয়া মনে হতে পারে। এতে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। কিন্তু আসল সমস্যাটা হলো, এই জায়গাগুলো দখল করার পর ধরে রাখাটা প্রায় অসম্ভব। কারণ এই পয়েন্টগুলো ইরানের একদম কাছে। তার মানে এখানে সারাক্ষণ মিসাইল, ড্রোন আর আর্টিলারি হামলা চলতেই থাকবে। আর এই জায়গাগুলো বাঁচাতে হলে আমেরিকান সেনাদের ইরানের আরও ভেতরে ঢুকতে হবে। আর তখনই শুরু হয় মিশন ক্রিপ। এর সবচেয়ে বড় উদাহরণ হল ভিয়েতনাম যুদ্ধ, যেটা শুরু হয়েছিল একটা ছোট্ট অপারেশন হিসাবে, কিন্তু পরে একটা বিশাল লম্বা যুদ্ধে পরিণত হয়। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? আমেরিকা এমন এক জটিল জায়গায় আটকে আছে, যেখানে যুদ্ধ থামালেও বিপদ, আবার যুদ্ধ বাড়ালেও বিপদ। সামরিক দিক থেকেও ব্যাপারটা সহজ নয়। আমেরিকার শক্তি হল তাদের পাওয়া, প্রিসিশন অ্যাটাক, মানে খুব দ্রুত প্রতিপক্ষকে শেষ করে দেওয়া। কিন্তু অন্যদিকে ইরান বছরের পর বছর ধরে অন্য ধরনের যুদ্ধের জন্য তৈরি হয়েছে, এসিমেট্রিক ওয়ারফেয়ার।
ওদের স্ট্র্যাটেজি হলো ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়া, আন্ডারগ্রাউন্ড বাংকার ব্যবহার করা আর ড্রোন দিয়ে হামলা করা। এদের সঙ্গে সরাসরি যুদ্ধ করা খুব কঠিন। সোজা কথায় এটাই হলো ফাঁদটা। যুদ্ধে থাকলে খরচ অমনচম, আর বেরিয়ে গেলে আমেরিকার গ্লোবাল পজিশনের জন্য সেটা হবে একটা বিপর্যয়। কোনো সহজ রাস্তা খোলা নেই। তাহলে কি কোনো সমাধান নেই? দীর্ঘমেয়াদে হয়তো একটা পথ আছে, আর সেটা হলো আধিপত্যের চিন্তা থেকে বেরিয়ে এসে সহযোগিতার কথা ভাবা। মানে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোকে আলোচনায় নিয়ে আসা, একটা নতুন স্ট্র্যাটেজিক ব্যালেন্স তৈরি করা আর সংঘাতের আসল কারণগুলো খুঁজে বের করে সেগুলো কমানোর চেষ্টা করা। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু সেখানেই ফিরে আসে, এই জটিল পরিস্থিতি থেকে কি বের হওয়ার কোনো পথ আসলেই খুঁজে পাওয়া যাবে, নাকি এই যুদ্ধটাও ইতিহাসের অন্য অনেক যুদ্ধের মতো বছরের পর বছর ধরে চলতেই থাকবে? এই প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে আগামী দিনে পৃথিবীর চেহারাটা কেমন হবে।